Well, good evening, friends. I have little bit of late for that I beg to excuse to all of you. Let's discuss Nozor's medicines one by one. First of all, about lysine, the medicine lysine. It is prepared from the saliva of a rabid dog. পাগলা কুকুরের বিষ থেকে তৈরি হয়েছিল, and that very master হেরিং, হ্যানিম্যানের পরে যার বেশি অবদান সে কেন্ট নয়, ফ্যারিংটন নয়, ডানহাম নয়, বনি হোসেন নয়, আমি নাম দিই হেরিংকে। হেরিং হেরিং ল্যাকেসিস হেরিংয়ের এক অনবদ্য আবিষ্কার। ল্যাকেসিস হেরিংয়ের এক অনবদ্য আবিষ্কার, লাইসিন ও হেরিংয়ের এক অনবদ্য অবদান। (1833) সালে পাগলা কুকুরের লালা থেকে হেরিং এটা আবিষ্কার করেছিল, এই ওষুধটা পরীক্ষা করেছিল। And since then, it is a great Nozor introduced into the homeopathy. (1892) সালের 27 ডিসেম্বর লুই পাস্তুর ফ্রান্সের কঠোর পরিশ্রম, অদম্য অধ্যাবসায় আবিষ্কার করল জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। 1892 সালে হেরিং আবিষ্কার করলো লাইসিন, পরীক্ষা করলো কত সালে? 1833। তাহলে বন্ধুরা বাদ দিন 1892 থেকে 1833, 59। কুকুরের বিষ, কুকুরের লালার মধ্যে যে বিষ থাকে তার থেকে যে ওষুধ বের করা যায়, তার থেকে যে ওষুধ আবিষ্কার করা যায় এবং মানবজাতির কল্যাণ করা যায়,
হেরিং করলেন 1892, লুই পাস্তুর বের করলেন 1885 থেকে উনি গবেষণা আরম্ভ করেছিলেন। 1890-92 সালে উনি পরীক্ষায় সবুজ সংকেত দিলেন। তার 50, 55, 60 বছর আগে আমাদের হেরিং সাহেবের মাথায় চিন্তা এসেছিল যে পাগলা কুকুরের লালা থেকে মানব জাতির কল্যাণের জন্য কিছু ওষুধ বের করা যেতে পারে। তাহলে কে পথিকৃৎ, কে আগে এগিয়ে এসেছিল? হেরিং। ইট ইজ দ্য হেরিং, ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং। লুই পাস্তুর কাজ করেছে অন্য অ্যাঙ্গেলে, হেরিং কাজ করেছে অন্য অ্যাঙ্গেলে। হেরিং কাজ করেছে হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে পরীক্ষা করে এই বিষ থেকে কি কি সিমটম পাওয়া যায়, যে যে সিমটমের উপরে কাজ করলে আমরা এটাকে একটা ওষুধ হিসাবে মেডিকায় ঢুকাতে পারি। আর লুই পাস্তুর কাজ করলেন প্রতিষেধক বের করা যায় কি করে যাতে এই রোগটা না হয়। দুজনের কাজ করার পথ আলাদা ছিল, মত আলাদা ছিল, কিন্তু আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি হেরিংয়ের 60 বছর আগে, পাস্তুরের 60 বছর আগে কুকুরের লালা নিয়ে কাজ করলেন আমাদের হেরিং সাহেব। So, hydrophobium or lysine, a very important medicine, neglected হয়ে পড়ে আছে, অনেকে ব্যবহার করে না, ব্যবহার করতে জানে না। অনেকে যেমন কার্সিনোসিন মানে ক্যান্সারের ওষুধ জানে, টিউবারকুলিনাম মানে টিবির ওষুধ ভাবে, কিংবা বংশে ক্যান্সার থাকলে কার্সিনোসিন দাও, কিংবা বংশে টিবি থাকলে টিউবারকুলিনাম দাও, তা নয়। দ্যাট ইজ নট দ্য থিওরি অফ হোমিওপ্যাথি, দ্যাট ইজ নট দ্য রুল অফ হোমিওপ্যাথি, দ্যাট ইজ নট দ্য প্রিন্সিপল অফ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি থেকে ওষুধটা পরীক্ষা করতে হবে। এই পরীক্ষা দুইভাবে হয়েছে। হ্যানিম্যান যে পদ্ধতিতে পরীক্ষা করেছিলেন, দ্যাট ইজ কল্ড হ্যানিম্যানিয়ান প্রুভিং, ডিফারেন্ট এজে, ডিফারেন্ট সেক্সের উপরে ওষুধটাকে পরীক্ষা করতে হবে। পরবর্তীকালে কিছু ওষুধ পরীক্ষা হয়েছে ক্লিনিক্যাল, অ্যালোপ্যাথরা যেটা বলে ক্লিনিক্যাল ট্রায়াল। তবে অ্যালোপ্যাথরা কী করে? ক্লিনিক্যাল ট্রায়াল অফ দ্য লোয়ার অ্যানিম্যালস, গরু, ঘোড়া, ছাগল, গিনিপিগ, ইঁদুর, এদের উপরে গিনিপিগ পরীক্ষা করে। হোমিওপ্যাথিতে যেসব ক্লিনিক্যাল মেডিসিন এসেছে, যেমন বায়োলনোজোটস, কার্সিনোসিন, এই লাইসিন অ্যান্ড সো অন, মানুষের উপরে ক্লিনিক্যাল পরীক্ষা হয়েছে। দি ডিফারেন্স বিটুইন দ্য ক্লিনিক্যাল ট্রায়াল অফ দ্য অ্যালোপ্যাথস অ্যান্ড দ্য হোমিওপ্যাথস আর অলসো in different lines, are also in different angles, are also in different paths, in different ways. আমাদের সব সময় নীতি, যে নীতি অ্যালোপ্যাথদের কাছে দুর্বোধ্য নীতি, মানুষের উপরে পরীক্ষা করতে হবে, মানুষকে চিকিৎসা করব। So the drug tested on the human beings, healthy human beings, হ্যানিম্যানিয়ান প্রুভিং। পরবর্তীকালে ক্লিনিক্যাল প্রুভিংগুলো রোগ ধরে ধরে পরীক্ষা করা হয়েছে, যদি এই রোগ সারাতে পারে বা এই রোগের উপরে দিয়েছি কি রেজাল্ট পেয়েছি, ক্লিনিক্যাল প্রুভিংস। সো লাইসিন ইজ এ ক্লিনিক্যালি প্রুভড ড্রাগ।
like carcinogen by Phubistar, like Bionozotes, Proteus, Gartner, Mutable, Bacillus number 7, Morgan Gutter, Ficalis by Beck and Patterson. So, lysine, a very important drug, কিন্তু বইয়ে লেখা আছে 2-4 লাইন, অনেকে বোঝে না, ফলো করতে পারে না। আর অ্যালেনের যে নোজোটস বই আছে বড়, তাতে এত পাতার পর পাতা বলা আছে, গুছিয়ে সিস্টেমে কিছু বলা নেই, যার জন্যে অনেকে ওষুধটা ঠিকমতো ব্যবহার করতে পারে না। কিন্তু আজকের লাইসিন পড়ানোর পরে আমি বুক ফুলিয়ে বলতে পারবো অনেকেই লাইসিন ব্যবহার করতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, এ ট্রেমেন্ডাস স্ট্রং মেডিসিন। কারণ একটা বিষাক্ত জিনিস কুকুরের লালা, বিষাক্ত কুকুরের লালা, যে বিষাক্ত কুকুরে কামড়ালে, যে পাগলা কুকুরে কামড়ালে মানুষ বাঁচে না, মানুষকে বাঁচানো যায় না আজ পর্যন্ত। তাই জলাতঙ্ক রোগের কোনো ট্রিটমেন্ট নেই এখনো পর্যন্ত। মানুষ, চিকিৎসা বিজ্ঞান বড় অসহায়, যার জন্য প্রিভেন্টিভ বের করে লুই পাস্তুর বাঁচানোর চেষ্টা করে গেছেন। প্রিভেন্টিভ দিয়ে মানুষ বাঁচছে, কিন্তু একবার হয়ে গেলে আর মানুষকে বাঁচানো যায় না। এই জন্যেই একে একটা মায়াজম বলেছে হানিম্যান, শুধু জলাতঙ্ককে বলেছে হাফ অ্যাকিউট মায়াজম। যারা অর্গানন ভালো করে পড়েছেন তারা দেখবে হাফ অ্যাকিউট মায়াজম বলে একটা কথা আছে হানিম্যানে। আর পৃথিবীতে এই জলাতঙ্ক রোগ, এই হাইড্রোফোবিয়া, কেন হাইড্রোফোবিয়া বলে? হাইড্রো মানে ওয়াটার, জল, ফোবিয়া মানে ভয়। এ রোগীর শেষ পরিণতি, এ রোগের শেষ লক্ষণ জল দেখলে ভয়। তাই বাংলায় বলা হয়েছে জল থেকে আতঙ্ক সমান সমান জলাতঙ্ক। জলাতঙ্ক মানে জলে আতঙ্ক, মানে জলে ভয়, জলের মধ্যে বিভীষিকা দেখে, ডিলিউশনস, বিদঘুটে মূর্তি দেখে, ছায়া মূর্তি দেখে, ভূতের মতন দেখে। কারণ পারভার্সন অফ দ্য সেন্সেস, ইট অ্যাফেক্টস দ্য নার্ভস, ইট ডিস্টার্বস দ্য নার্ভাস সিস্টেম। সো তার ডিলিউশন এসে যায়। চেঞ্জেবিলিটি অফ দ্য নার্ভাস সিস্টেম এসে যায়। তাই জলের মধ্যে ভয়, জল দেখলে রোগী আতকে ওঠে। জলাতঙ্ক যখন ডেভেলপ করে দেয়, তার প্রধান সিমটম, দ্য মেইন সিমটম, দ্য প্রিন্সিপাল সিমটম, জলে আতঙ্ক সমান সমান জলাতঙ্ক সমান সমান ফোবিয়া, ফোবিয়া টু ওয়াটার, ওয়াটার মিনস হাইড্রো, সো হাইড্রোফোবিয়া। তাহলে হাইড্রোফোবিয়ার জন্য যে ওষুধ তৈরি করা হয়েছে হাইড্রোফোবিনাম। কোনো ইনফেকশাস ডিজিজ যদি মানুষকে ধরে, সংক্রামক রোগ, কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্যাসিলাস, অন্য লোক থেকে, অন্য সোর্স থেকে, অন্য জায়গা থেকে যদি আমার শরীরের মধ্যে ঢুকে যায়, ঢুকে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে রোগ হয় না, টাইম লাগে। এই টাইমটা বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম। কারণ বিভিন্ন জীবাণু শরীরে আক্রমণ করে, শরীরে প্রবেশ করার পরে যে বিধ্বংসী খেলায় মেতে ওঠে, তা সবার শরীরে সমানভাবে হয় না।
এই সময় কারোর 12 ঘন্টা লাগতে পারে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের, কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের 24 ঘন্টা লাগতে পারে, কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন লাগতে পারে শরীরে ঢোকার পর থেকে। একে বলা হয়, তাহলে যেদিন ঢুকলো আর যেদিন রোগের সিমটম তৈরি হলো, এই যে গ্যাপ, এই গ্যাপটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এই গ্যাপটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এই ইনকিউবেশন পিরিয়ড ডিফার্স। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা, মানে যখনই রোগ ঢুকলো, তাই অনেকে আগে বড়াই করে, এই তো করোনা রোগী দেখে এলাম, আমার কিচ্ছু হলো, এই যে তোদের দত্ত ভয়, এই তো ইনফ্লুয়েঞ্জা রোগীর সাথে ঘর করলাম, কিছু হলো না, এখন না হতে পারে, কিন্তু তোমার ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু পার হয়নি বাপু। এই ইনকিউবেশন পিরিয়ড হঠাৎ তুললাম কেন? কারণ যত রকম রোগ আছে, ব্যাকটেরিয়া ভাইরাস ঢোকার পরে রোগ হবে, রোগাক্রমণ হবে, তার যে সময় সব থেকে লেন্দি হলো এই হাইড্রোফোবিয়ার, এই জলাতঙ্কে। ইনফ্লুয়েঞ্জা 2 দিন পরে হতে পারে, 4 দিন 3 দিন পরে হতে পারে, খুব বেশি হলে 4 দিন পরে হতে পারে, 4 দিনের মধ্যে হবেই হবে। তাই ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে বলা হয় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। ইনকিউবেশন পিরিয়ড অফ দ্য হাইড্রোফোবিয়া, জলাতঙ্ক, ফ্রম 15 days to 20 years, 20 বছর পরে গিয়ে হতে পারে। হাউ ডেঞ্জারাস দ্য ডিজিজ ইজ। এবং যেহেতু কোনো ওষুধ নেই এবং যে কোনো চিকিৎসার কোনো ওষুধ আবিষ্কার হয়নি, হোমিওপ্যাথির কথা আলাদা, হোমিওপ্যাথি তো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, কিন্তু যেহেতু মডার্ন মেডিসিনে কোনো ফিক্সড মেডিসিন আবিষ্কার করা যায়নি, জলাতঙ্ক হয়ে গেলে আর কোনো ওষুধে রক্ষা করা যায় না, সেই জন্য পাস্তুরের তৈরি করা প্রিভেন্টিভকে কেউ অবহেলা করে না। কারণ আজ না হলো 20 বছর পরে গিয়ে জলাতঙ্ক হতে পারে। সেই জন্যে দি হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড অফ হাইড্রোফোবিয়া ইজ মার্কড ইন দ্য প্র্যাকটিস অফ মেডিসিন। এখন আমাদের এই পাগলা কুকুরের লালা থেকে নিয়ে হেরিং জীবনের কত ঝুঁকি নিয়েছিল, যে ওষুধ তৈরি করলো তার সিমটম কি কি আমরা জানব। আমরা অনেকে ভালো করে দেখিনি, অনেকে ভালো করে পড়িনি, অনেকে ভালো করে জানি না, অথচ খুব ইম্পর্টেন্ট কিছু সিমটম আছে। নাম্বার 1, হাইলি ইম্পালসিভ। হাইলি ইম্পালসিভ, খুব খামখেয়ালিপনা। কুকুরের সাথে এবং পাগলা কুকুরের সাথে দেখবে অনেক সিমটম মিলে যাচ্ছে, অনেক সিমটম মিলে যাচ্ছে। কুকুর খুব খামখেয়ালিপনা আছে, এই কাছে এসে লেজ নাড়তে আরম্ভ করলো, আবার দৌড়ে চলে গেল, আবার খাওয়ার সময় হলে লেজ নাড়তে আরম্ভ করলো, আবার সেই কুকুরই যেখানে হ্যাঁ 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 করে দাঁত বের করে লেজ নাড়ছে, সুযোগ বুঝে যে কোনো সময় একটা কামড় বসিয়ে দিতে পারে। তাহলে কুকুরের বিশ্বাস নেই। কুকুর যেমন ভালো, কুকুর যেমন প্রভুভক্ত, কুকুর তেমনি বিশ্বাসঘাতক বেঈমানও বটে। বাড়ির পোষা কুকুর, কে কামড়ালো? ডাক্তারবাবু, পোষা কুকুর কোনো দিন কিছু বলে না, কত আদর করি, ও আমার মেয়ের মতন আমার সাথে শুয়ে থাকে, দেখুন না আজকের কি হলো, হঠাৎ করে কামড় বসিয়ে দিল। সো মেন্টালি ইম্পালসিভ,
সাডেন ইম্পালসিভ, খামখেয়ালি রোগী, খামখেয়ালি ইম্পালসিভ। কেনস রেপার্টরি আমি যখনই লেকচার দিই, কোচিং পড়াই, কিংবা সেমিনারে, কিংবা ফেসবুক লেকচার দিই, আমি কেনস রেপার্টরিটাকে নিতে বলি। যাদের সামনে আছে বইটা বের করুন। ইম্পালসিভ রুব্রিক, পেজ নাম্বার 54। ইম্পালসিভ, গ্রেট ইম্পালসিভ, আর্জেন্ট, পেজ নাম্বার 54। দেখুন, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিক, অরাম, ক্যাম্পোর, সিকুট, এখানে যোগ করুন লাইসিন, ফার্স্ট গ্রেড। So lysine is a great impulsive remedy like our argentum niticum, arsenic or aurum metallicum. খামখেয়ালিপনা, এই বলছে ভালো, তারপরে বলছে খারাপ, এই বলছে যাব, পর মুহূর্তে বলছে যাব না, এই বলছে আমি সাদা শার্ট পরবো বাচ্চা, পর মুহূর্তে বলছে আমি নীল শার্টটা পরবো। সো গ্রেট ইম্পালসিভনেস, হুজুক। The second important symptom is highly destructiveness. Destructiveness, highly destructiveness, ভাঙবো, কাটবো, ছিঁড়বো, নষ্ট করবো। হাইলি ডিস্ট্রাকটিভনেস, কুকুর করে না? বালির উপরে শুয়ে একটা লোক বাড়ি তৈরি করার জন্য বালি রেখে দিয়েছে, সারা রাত নাচন কন্দন করে খেয়ে বালিগুলো শেষ করে দিল। চেম্বারের সামনে নতুন আমার নিজের শ্রী লেদার্সের জুতো কিনে রেখেছি, খুব টুপি টাওয়া পরি, আমাকে জুতোটা দিল, 2400 টাকা নিন, এটা বাছুরের চামড়া দিয়ে তৈরি, পরে আরাম পাবেন। আমি বললাম যে এত দামি জুতো কিনবো, খুব চিন্তা করলাম, জুতোটা কিনলাম। ম্যাডাম বলল কেন না, সারা জীবন তো একটু ভালো মন্দ জিনিসপত্র পরো, 2400 টাকার জুতো। তা আমার বাবা একবার জিজ্ঞাসা করলো যে তোমার এই জুতোর দাম কত, দেখতে তো বেশ ভালো চকচক করছে। আমি বললাম 2400। আমি, আমার বাবা, তার বাবা, 3 পুরুষের সারা জীবনের জুতো 2400 টাকা দিয়ে কিনি। আজকে তোমাদের যে কি এত জুতোর দাম। সেই জুতো নিয়ে গেল কুকুরে, একখানা রয়েছে আরেকখানা নেই আমার সোনারপুরের চেম্বারে। নতুন জুতো চামড়া কেটে টুকরো টুকরো করে দিল, যে কোনো জায়গায় করে খুঁজছে আর শুঁকছে, কি কামড়ানো যায়, কি কাটা যায়। সো ডিস্ট্রাকটিভনেস ইন দ্য ব্লাড অফ এ ডগ। তো আমার জুতোটা নষ্ট হলো, হাতে নাতে প্রমাণ ডিস্ট্রাকটিভনেস কুকুরের একটা বৈশিষ্ট্য। সো ডিস্ট্রাকটিভনেস, a great remedy for all kinds of destructiveness. So, rubric destructiveness, page number 36. Lysine is a great medicine for destructiveness. Lysine নেই, ওখানে বসাতে হবে লাইসিন, আন্ডারলাইন ফার্স্ট গ্রেড হবে। সো সিনথেসিসে দিয়েছে কিনা আমি জানি না, আমার সামনে সিনথেসিসটা নেই। তো সবাই কেন্ট ব্যবহার করে এবং কেন্টটাকে আমি মডিফাই করে দিতে চাই। স্ট্রেঞ্জ থটস অ্যান্ড আইডিয়াস, নানা রকম অদ্ভুত চিন্তা, অলীক চিন্তা, আজে বাজে চিন্তা, যে চিন্তার কোনো মাথামুন্ডু নেই, অদ্ভুত সব চিন্তা, খারাপ চিন্তা। স্ট্রেঞ্জ থটস কীরকম? ডক্টর এসপিডে একটি কেস সারিয়েছিলেন। এক ভদ্রমহিলা বলছিলেন, স্যার আমি যখন ঠাকুরকে পুজো করি, ধূপধুনো দিই,
ঘণ্টা বাজাই, ঠাকুরকে পুজো করছি, আমার মনে হয় ঠাকুরের মুখে একটু প্রস্রাব করে দিলে হয়। এ কী বাজে চিন্তা, এরকম আসে কেন? হঠাৎ প্রায় মনে আসে। আমি আপনাদের হোমিওপ্যাথিতে সিমটম লাগে তাই বললাম। উনি বুঝিয়েছিলেন, দিস ইজ এ পিকুলিয়ার সিমটম অফ লাইসিং, স্ট্রেঞ্জ থটস, অ্যাবসার্ড থিঙ্কিং, অমূলক চিন্তা, খারাপ চিন্তা। কিন্তু এই চিন্তাটা কীরকম? সবসময় যে কুৎসিত চিন্তা করছে তা না, ওই সিমটমের সাথে কোরিলেটেড ইম্পালসিভনেস। সো ইম্পালসিভ স্ট্রেঞ্জ থটস, ওই ইম্পালসিভকে টেনে আনতে হবে। হুজুগে হঠাৎ অভদ্র খারাপ চিন্তা, কেউ খেতে খেতে ভাবছে আমার খাবারের মধ্যে বোধহয় নোংরা পড়ে আছে, এই তরকারিটাকে মলের মতন লাগছে। কী গো, এই তরকারিটা মল না কি গো, মলের মতন লাগছে কেন? বলো অদ্ভুত খারাপ চিন্তাধারা। স্ট্রেঞ্জ থটস অ্যান্ড আইডিয়াস ইজ এ পিকুলিয়ার সিমটম অফ লাইসিং। সো নাম্বার 1, highly impulsive. Number 2, highly destructiveness. And number 3, impulsive strange of thoughts, উদ্ভট চিন্তাধারা। বের করুন রুব্রিক, থটস, থিঙ্কিং। থটস, পেজ নাম্বার 87 বাম দিকে লাস্টে আরম্ভ হয়েছে থটস অফ ডেথ ইটসেট্রা। 87 চলছে। 88 বাম দিকে সুইসাইডাল, তার আগে আছে স্লো। এই দুটোর মাঝখানে লিখতে হবে স্ট্রেঞ্জ থটস। লাইসিন ইন ফার্স্ট গ্রেড, স্ট্রেঞ্জ থটস। Lies. So, next important symptom is loss of self-identity. Loss of self-identity. নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলে। আমি ডক্টর রবীন বর্মন, আমি ভুলে যাচ্ছি। আমি একটা বাচ্চার সাথে খেলতে আরম্ভ করে গেলাম। আমি জিজ্ঞাসা করছি, আমার ব্রেন ফ্যাগ হয়েছে, আমি কে গো, আমি কি করি, আমি কোথায় থাকি? কতকটা ব্রেন ফ্যাগের মতন, কিন্তু পুরো ব্রেন ফ্যাগ নয়। সাডেন লস অফ সেলফ আইডেন্টিটি, নিজের অস্তিত্ব ভুলে যায়। আমি কোথায় আছি, কেন আছি, কি করছি, এখন কোথায় যাব? সো লস অফ সেলফ আইডেন্টিটি। সো ভায়োলেন্ট ম্যানিয়া। Next important symptom is violent mania. Mania means concentration of a person. মনোনিবেশ, কোন এক ব্যক্তির মনোনিবেশ কোন একটা পার্টিকুলার সাবজেক্টের দিকে, তাকে বলা হয় মেনিয়া, মনোমেনিয়া। কোনো একটা বিষয় নিয়ে যখন এরকম করে তখন তাকে বলা হয় মনোমেনিয়া। সো মেনিয়া অনেক রকম আছে। রিলিজিয়াস মেনিয়া, ধর্মকর্ম নিয়ে পড়ে আছে, রাত দিন ঠাকুর দেবতা বিভিন্ন সব ধর্মেরই সে ওই ধ্যান জ্ঞান, ওই আলোচনা। ফেসবুকে পোস্ট দিলে 20টার মধ্যে 18টা সেই ধর্মের পোস্ট। সো ইট ইজ কল্ড রিলিজিয়াস মেনিয়া। রিলিজিয়াস ধর্ম মানুষকে ভালো পথে চলার, সৎ পথে চলার, সৎ কাজকর্ম করার যে একটা পদ্ধতি, মানুষ দৈনন্দিন জীবনে তার নিজের কাজকর্মের সাথে সেগুলো পালন করার চেষ্টা করবে, অ্যালং উইথ দি আদার ওয়ার্কস, অ্যালং উইথ দি আদার অ্যাক্টিভিটিস, অ্যালং উইথ দি আদার পার্টস অফ দ্য লাইফ। কিন্তু সব সময় যদি সেইটা নিয়ে পড়ে থাকে, সেইটাই যদি ধ্যান জ্ঞান হয়, সেইটা নিয়ে পড়ে অন্য ধর্মকে খালি অবহেলা করছি, আমার ধর্মের এইটা ভালো বোঝাচ্ছি, ওই শব্দটা এই মানে করছি, এই শব্দটা এই মানে, এই সব নিয়ে
ফেসবুকে এইটাই নিয়ে খালি পোস্ট দিচ্ছি, এর মানে এই, ওর মানে এই মানে এই। তার মানে বুঝতে হবে রিলিজিয়াস মেনিয়া, ফ্যানাটিসিজম অফ রিলিজিয়াস। সেক্সুয়াল মেনিয়া, ধ্যান জ্ঞান খানি সেক্স নিয়ে। অনেকে লেখে, আমাকে হোয়াটসঅ্যাপে লিখছে, কাগজে লিখছে, ডাক্তারবাবু আমার সব সময় এই চিন্তা, এই ধ্যান জ্ঞান, অন্য কিছু ভালো লাগে না। আচ্ছা বলুন, জীবনে তো এটাই আসল কাজ। আমরা যেই পড়াশোনা করি, ডাক্তারি করি, একটা সুন্দরী মেয়ের তো জীবনে পেতে হবে, এইটাই তো আসল উদ্দেশ্য, তাই না ডাক্তারবাবু? তাহলে এরকম বলে। সো ইট ইজ কল্ড সেক্সুয়াল মেনিয়া। ফাঁকা জায়গায় ঘুরবে, হস্তমৈথুন করবে, ব্লু ফিল্ম দেখবে, নেকেট ছবি দেখবে, নেকেট সিনেমার খোঁজে বেড়াবে, ওই আলোচনা করবে। একটা লোক বিয়ে হয়েছে, তার ভদ্র শালিকা, যাকে জামাইবাবু বা দুলাভাই বলে, সেই শালিকার সাথে, যেহেতু শালিকার সাথে একটু ইয়ার্কি ফাজলিমি করে, সেই লোকটা সব সময় শালিকাকে নিয়ে এসব, আমি যেসব উদাহরণগুলো দিই না, এগুলো বেশিরভাগ প্র্যাকটিক্যাল, আমার শোনা লোকের কাছ থেকে। কারণ প্রচুর রোগী দেখেছি আমার জীবনে, আমি প্রথম থেকেই প্রচুর রোগী দেখেছি, ফলে আমার প্রচুর অভিজ্ঞতা আছে রোগীদের বিভিন্ন সম্পর্কে, নানান রোগীর নানান। রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে আছে, ওনাদের বাড়ির পাশে একটা বড় পুকুর ছিল। এখন জোড়াসাঁকোতে বেড়াতে গেলে সেসব আর কিচ্ছু দেখা যায় না, সব জায়গায় যেমন এখন গ্রামেই পুকুর দেখা যায় না, তো জোড়াসাঁকো। রবীন্দ্রনাথ বলতে ছোটোবেলায় ওকে যে ঘরের বারান্দায় বন্দি রাখতো, ওদের চাকর শ্যাম বলে একটি চাকর ছিল, খুলনা জেলায় বাড়ি, উজ্জ্বল শ্যামবর্ণ তার চেহারা, দোয়ারা তার চুল, বারান্দায় তাকে আটকে রাখত। তো পড়াচ্ছেন টপিক, এর মধ্যে কেস লিখে পাঠিয়েছে কে? তাহলে পড়ানো বাদ দিয়ে কেস দেখবে, এটুকু বোঝার বুদ্ধি থাকার দরকার। বাচ্চার বয়স এত, এই কেস, এই সিমটম, একটা ওষুধ বলে দিন। তো এটির বেটার হলো যে এই ডান দিকে টানলে কোনো লেখা চোখে পড়ে না, ব্যাস, তাহলে আমার মুডটা অন্যদিকে যাবে না। সো বলছে পুকুর, উনি বসে বসে দেখতেন যে কে কেমন কখন স্নান করতে আসে বা গোসল যেটা বলে হিন্দিতে, কে এসে নম করছে, কে ডুবতে হাত দিয়ে এরকম করে জল সরাচ্ছে, বালক রবীন্দ্রনাথ সমানে দেখত। কে এসে ওই ওম নম নমস্তে নম বান্ধব্য নম ওম বিষ্ণু নম শিবায় নম করতে করতে বাড়ি চলে যাচ্ছে, কেউ গায়ে জল মুছে দিয়ে চলে যাচ্ছে, কেউ ওই ভিজে গায়ে দৌড়াচ্ছে। ওনার জীবন স্মৃতিতে আছে, কত রকম দেখতাম। তারপর বলল একদিন রাশি রাবি আসিয়া সাদের পুকুরটাকে ভরাট করিয়া দিল। তো এরকম অনেক রোগী দেখতে দেখতে আমাদের এরকম প্রচুর লোকের অভিজ্ঞতা, কত রকম লোক, কত রকম কথা, কত রকম পাগলা মেনিয়া যে দেখেছি তার ইয়ত্তা নেই। তো সেক্সুয়াল মেনিয়া, রিলিজিয়াস মেনিয়া, এক ধরনের মেনিয়া আছে ভায়োলেন্ট মেনিয়া। সামান্য ঝগড়া নিয়ে টিভি ভেঙে দিল, মোবাইল ছুঁড়ে ফেলে দিল, চেয়ারটা ভেঙে ফেললো, মারতে আরম্ভ করলো। সো ভায়োলেন্ট মেনিয়া, রিলিজিয়াস মেনিয়া, সেক্সুয়াল মেনিয়া, এরকম বিভিন্ন রকম মেনিয়া থাকে। সো ভায়োলেন্ট মেনিয়া, বেলোডোনা, স্ট্রামোনিয়াম অ্যান্ড আওয়ার লাইসিন টু। কাটবো, ধরবো, ছিঁড়বো, মারবো, ডিস্ট্রাকটিভনেস, আগেই বলেছি ডিস্ট্রাকটিভনেস। সো ভায়োলেন্ট মেনিয়া ডিস্ট্রাক্ট থিংস, জিনিস নষ্ট করে, ব্রেক থিংস, জিনিস ভাঙে, টিয়ার থিংস, জিনিস ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, কাট, টিয়ার্স, কাটস। এইরকম টেন্ডেন্সি কোনো মেন্টাল ডিজিজ যদি আমরা পাই, তাহলে আমরা বলবো আমরা মনে রাখবো লাইসিন ইজ অলসো ইম্পর্টেন্ট ড্রাগ। দেখুন পেজ নাম্বার 2, পেজ নাম্বার 9, কেনস রেপার্টরি, পেজ নাম্বার 9, 10, break things desire to,
পেজ নাম্বার 10 বাম দিকে, ব্রেক থিংস ডিজায়ার টু, নোট করতে হবে লাইসিন, আন্ডারলাইন। ডিস্ট্রাকটিভনেস, আলাদা একটা রুব্রিক আছে আবার, ডিস্ট্রাকটিভনেস, লাইসিন আমরা অলরেডি দিয়েছি। সো দিস ইজ another important symptom of lysin. Now, lysophobia. Another important symptom is lysophobia. Phobia means ভয়। অ্যাগ্রোফোবিয়া, বিভিন্ন রকম ফোবিয়া আছে। লাইসোফোবিয়া মিন্স ফিয়ার টু বিকাম এ ম্যাড, আমি বোধহয় পাগল হয়ে যাব। এই বাচ্চা কাচ্চা এত জ্বালাস না, আমার ব্রেন নিতে পারছে না, তোর বাবাকে সামলাতে পারি না, আবার তোরা অত্যাচার করছিস, আমি পাগল হয়ে যাব আমার মনে হচ্ছে। সিপিয়া, সিমিসিপিউগা, অরামমেট, সিপিলাইনাম, আমি মনে হয় পাগল হয়ে যাব। লাইসিন 2, ফিয়ার টু বিকামিং এ ম্যাড, আমি কি পাগল হয়ে যেতে বসেছি, আমি কি পাগল হয়ে যাব। হিস্টেরিয়া আর মেনিয়ার মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করছে সাইদ আহমেদ, এসব আমার কোচিং ক্লাসগুলোতে অনেকবার করে পড়িয়েছি। মেনিয়া হলো একটা মেন্টাল পারভার্সন, কোনো এক জিনিস নিয়ে পড়ে থাকে। এক্ষুনি বোঝালাম, মেনিয়ার বোঝানোর দরকার নেই। হিস্টেরিয়া, দি টার্ম রিলেটেড টু হিস্টারো, হিস্টারো মানে ইউটেরাস, মেয়েদেরই বেশি হয়। তাই প্রাচীনকালে আগে বলা হতো অনেক মেয়েদের একটা কমন বৈশিষ্ট্য হলো দেয়ার জেলাস অ্যান্ড সাসপিসিয়াস, এনভি, হিংসা বেশি। পুরুষদের থেকে তুলনায় মেয়েদের মনে হিংসাটা বেশি। এমনকি কোনো মহিলা তার স্বামী অন্য মেয়েদের দিকে তাকালে সহ্য করতে পারে না, হাসলো কেন, কৈফিয়ত দিতে হয়। শুধু তাই নয়, অন্য কোনো মেয়ে যদি তার থেকে সুন্দরী হয়, সেজেগুজে তার পাশ দিয়ে যাচ্ছে, তার স্বামী নেই, তার হিংসা হচ্ছে। মেয়েটা কেন দেখতে এত ভালো, মেয়েটার শরীরের গঠন কেন এত ভালো। তো এই অবচেতন মনে হিংসা থেকে মেয়েদের এক ধরনের আনকনশাস লেভেলে ফিটের মতন অবস্থা হয়ে যায়, হিংসা থেকেই বেশি হয়। এছাড়া ঝগড়াঝাঁটি, চেঁচামেচি, মনে আঘাত, মেয়েদের মনটাও নরম, কোমল চিত্ত, সহজে আঘাত লাগে যে কোনো ব্যাপারে, সহ্য ক্ষমতা কম শিশুদের এবং মহিলাদের। সেই আঘাত থেকেই স্বামী কিছু একটা বলল, শাশুড়ি কিছু বলল, মনে আঘাত পেল, আঘাত থেকে দাঁতে দাঁত লেগে যায়, ব্রেনের মধ্যে একটা ইরিটেশন হয়, জ্ঞান হারিয়ে ফেলে, তাকে বলা হয় হিস্টেরিয়া। কিন্তু সাবকনশাস মাইন্ড ঠিক আছে, তার দাঁতে দাঁত লাগছে না, মুখ দিয়ে লালা পড়ছে না। যদি দাঁতে দাঁত লাগতো আর মুখ দিয়ে গাঁজা বেরোতো, তাহলে কিন্তু ব্রেনের ডিজঅর্ডার হতো, তার নাম এপিলেপসি। তো ইন কেস অফ এপিলেপসি, দাঁতে দাঁত লেগে যাবে, দাঁত খোলা যাবে না, মুখ দিয়ে গাঁজা বেরোবে এবং কনভালশন হবে। হিস্টেরিয়াতে কনভালশন হতে হবে না, মুখ দিয়ে গাঁজা বেরোবে না, দাঁতে দাঁত লাগবে না, দাঁত ফাঁক করে যাবে। আর কথাবার্তা বললে এপিলেপসিতে কোনো পুরো আনকনশাস, কিছু বলতে পারছে না কয়েক মিনিটের জন্যে, এখানে উত্তর দিচ্ছে, গ্যাঁগো করছে, ভাত খাবি না, আমি খাবো না, বলছি তো খাবো না। তো দিস ইজ কল্ড হিস্টেরিয়া। ও বাড়িতে টিভি এসছে কেন, আমার বাড়িতে টিভি আসলো না কেন, ওরা গাড়ি কিনলো 4 চাকা, তুমি কী করো হে, গাড়ি কিনতে পারো, মান সম্মান থাকে। এই সব কারণে ঝগড়াঝাটি, অশান্তি।
ভাইয়ের বউয়ের সাথে ওয়াইফের সাথে গণ্ডগোল করে, শাশুড়ির সাথে গণ্ডগোল করে, ননদের সাথে গণ্ডগোল করে, এইসব নানান কারণে মনের দুঃখে। তাই এর আরেকটা নাম হচ্ছে, নাম পাল্টে দিয়েছে হিস্টিরিয়া, কিন্তু এখন প্র্যাকটিস অফ মেডিসিনে বলে না, ওই হোমিওপ্যাথিক মানধাতা আমাদের বইগুলোতে আছে। এর প্র্যাকটিস অফ মেডিসিনের নতুন নাম কনভার্সন ডিজঅর্ডার, ডিজঅর্ডারস অফ দ্য কনভার্সন, মাইন্ডের কনভার্সন। ভালো বাংলা বলা যেতে পারে মনের আবেগজনিত অবস্থার শরীর কেন্দ্রিক বহিঃপ্রকাশ। মনের আবেগ চাপা দেওয়া, বদ্ধ করা, অবরুদ্ধ করা, চাপা দেওয়া মনের আবেগের, মনের কষ্টের শরীরের দ্বারা বহিঃপ্রকাশ, তার নাম হিস্টিরিয়া। আর মেনিয়া হলো কোনো একটা ব্যাপার নিয়ে পড়ে থাকা, ধর্ম নিয়ে পড়ে, ধূপ ধর্ম নিয়ে পড়ে আছি তো পড়ে আছি, ওম নমস্তুতে নম গন্ধর্বৈ নম। খ্রিস্টানরা গির্জায় পড়ে আছে, বাইবেল নিয়ে পড়ে আছে, ধর্মযাজক। সো একে বলা হয় মেনিয়া। So our lies in violent mania, মারবো, ধরবো, কাটবো, ছিঁড়বো। So hypersensitivity to all the external stimuli, hypersensitivity to all the external stimuli। নেটটা মনে হচ্ছে কমে গেছে, আমি এইটার থেকে একটু হটশট করে দিই, হটস্পট। এটা হটস্পট অন করতে হবে। আর এটার ঠিক আছে। So hypersensitivity to all the external stimulus, শব্দ, গন্ধ, সাউন্ড, নয়েজ, এয়ার, and especially running water, and especially running water. So highly impulsive, destructiveness, highly impulsive, destructiveness, strange thoughts, loss of self-identity, violent mania, destructs, tears, cuts things, and fear of becoming mad, which is known as lysophobia. অ্যাগ্রোফোবিয়া কাকে বলে? ফাঁকা জায়গায়, খোলা মাঠে, বাইরে যেতে ভয়, রাস্তায় যেতে ভয়, তাকে বলা হয় অ্যাগ্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া কাকে বলে? ঘরের মধ্যে, বদ্ধ জায়গায়, অনেক লোকজনের মধ্যে দরজা জানলা বন্ধ করে থাকতে ভয়, তাকে বলে ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া, অ্যাগ্রোফোবিয়া, লাইসোফোবিয়া। গ্রেট অ্যাপ্রিহেনশন, উৎকণ্ঠা, আশঙ্কা, অ্যান্টিসিপেটরি ফিয়ার, বাইরে যেতে ভয়, যে কোনো ব্যাপারে ভয়, খারাপ কিছু হবে, as if something terrible is going to happen with or without any cause. খারাপ কিছু হবে, আমার মনে হচ্ছে খারাপ, অকস্টিকাম, আর্জেন্টানাইটিকাম, মেডোরিনাম, জেলসিমিয়াম। So a great apprehensive remedy is also our lysine. Apprehension. So মনে রাখতে হবে, ইট ইজ এ গ্রেট রেমেডি ফর অ্যাপ্রিহেনশন, আশঙ্ক। আশঙ্কার কোনো কারণ থাকতে পারে, কোনো কারণ নাও থাকতে পারে। আর্জেন্টাম নাইটিকাম, গ্রেট অ্যাপ্রিহেনশন টু গো টু দ্য আউটসাইড, বাইরে যেতে আশঙ্কা।
জেলসি ম্যাম মনে করে সে যদি নড়াচড়া না করে তাহলে তার হার্ট বন্ধ হয়ে যাবে। অ্যাপ্রিহেনশন, অ্যাজ ইফ হার্ট উড বি স্টপ বিটিং ইফ হি ডাজন্ট মুভ। সে যদি নড়াচড়া না করে তার হার্ট বন্ধ হয়ে যাবে। তাই তার শরীর দুর্বল, তাই তার শরীর কাঁপছে, তাই তার মাথা ঘুরছে, তবু সে নড়াচড়া করতে চায়। কেন নড়াচড়া করতে চায়? ডাক্তারবাবু নড়াচড়া না করলে আমার হার্ট মনে হয় বন্ধ হয়ে যাবে। সো অ্যাপ্রিহেনশন, intense sexual desire, a great medicine for sexual desire increase, especially in males. তাকে বলা হয়, কি বলা হয়? তাকে বলা হয় ছেলেদের ক্ষেত্রে সেক্স আর্জ খুব বেড়ে গেলে lasciviousness. So another important symptom is lasciviousness. এই সময়ে, এই মাসে কুকুরগুলো lasciviousness চোখে পড়ছে না? আমার তো দুবেলা চোখে পড়ছে আর মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখতে দেখতে। এখানে কুকুরের বড় আড্ডা। সো দেখা যায় না যে এই সময় কুকুরদের সেক্স চার্জ খুব বেড়ে যায়। প্রকৃতির কী নিয়ম কে জানে? একেবারে কাঁটায় কাঁটায় স্প্রিং বা বাংলার ভাদ্র মাসে। তো এই ল্যাসিভিয়াসনেস কী জিনিস পুরুষ কুকুরদের মধ্যে এখন বোঝাচ্ছে। একটা মহিলা কুকুর পেলে মানে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, পিছনে মুখ লাগিয়ে দৌড়াচ্ছে। সেই ল্যাসিভিয়াসনেস লাইসিনের মধ্যে পাওয়া যায়। এক্সেসিভ ল্যাসিভিয়াসনেস, ট্রিমেন্ডাস সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ, বাট পিকিউলিয়ার সিমটম, জীবনেও ভুল না হয় এই সিমটম হোমিওপ্যাথিক কোনো ওষুধের মধ্যে নেই। কিন্তু আমি তবিয়াতে বলতে পারি অনেকেই জানতো না আজকের, এবং এটা আরও বলতে পারি এই সিমটমে এরপর থেকে প্র্যাকটিস করবে, এই পিকুলার সিমটমে ওষুধ দেবে। অ্যান্ড সি দ্য ম্যাজিক অফ দ্য লাইসিন। কি সেক্সুয়াল ডিজায়ার তো বেশি অনেক ওষুধেরই আছে। ক্যান্থারিস আছে, ফসফরাস আছে, ফসফরিক অ্যাসিড আছে, স্টেপিসেগ্রে আছে, অরিগেনাম আছে, প্লাটিনা আছে, হায়োসামাস আছে, লাইকোপোডিয়াম আছে। কিন্তু লাইসিনের বিশেষত্ব কি? ফ্লোরিক অ্যাসিড আছে। লাইসিনের বিশেষত্ব হলো নো সেমিনাল ডিসচার্জ ডিউরিং ইন্টারকোর্স। ইন্টারকোর্সের সময় 20 মিনিট 30 মিনিট অনেক পুরুষরা এসে চেম্বারে কান্নাকাটি করে, ডাক্তারবাবু আমার না, কি বলুন না, আমার না, আরে বলুন না কি ব্যাপারটা, কি বলবো ডাক্তারবাবু, লজ্জার কথা। আমার মানে সে ব্যাট ধরতে ধরতে আমি আউট হয়ে যাই। কি ব্যাপারটা বুঝলাম না। কুইক ইজাকুলেশন, যেখানে বেশিরভাগ পুরুষরা এসে কমপ্লেন করে গোল দিতে যাওয়ার আগেই নিজে গোল খেয়ে যায়, সেখানে লাইসিন নো ডিসচার্জ, নো। 20 মিনিট 30 মিনিট 40 মিনিট 50 মিনিট তার লাইফ পার্টনার পাগল হয়ে যায়। অনেক এক মহিলা এসে আমাকে বলেছিল, ডাক্তারবাবু এর সেক্স কমানোর একটু ওষুধ দিতে পারেন, আমি বাঁচি। কেন, কি হলো? এই ব্যাপার একবার মেলামেশা করলো, সবাই যেমন হয়, ডিসচার্জ হয়ে গেল, ডিসচার্জ বেরোয় না। আর ডিসচার্জ না বেরোয় পর্যন্ত থামে না, নো ক্ষান্ত। সো দ্য পিকিউলিয়ার সিমটম অফ লাইসিন, নো সেমিনাল ডিসচার্জ, নো ইজাকুলেশন, ঘন্টার পরে ঘন্টা মিট করে যাবে। তার স্ট্রং থাকবে, ফ্লোরিক অ্যাসিড এরকম স্ট্রং থাকে অনেকক্ষণ, কিন্তু একটা সময় ডিসচার্জ হয়। লাইসিনের মোটে ডিসচার্জ হতে চায় না। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট মেন্টাল সিমটমস অফ লাইসিন। এ পর্যন্ত আমরা যা বললাম সবই লাইসিনের মেন্টাল সিমটম। জিনিসপত্র ভাঙে, ধরে, কাটে, ছেড়ে, ডিস্ট্রাকটিভনেস, পাগল হয়ে যাবে কিনা ভয় পায়, আমি কি পাগল হয়ে যাব? ফিয়ার অফ বিং ইনসেন, ফিয়ার অফ বিং ইনস্যানিটি, ফিয়ার অফ বিং ম্যাডনেস, লাইসোফোবিয়া, ডিস্ট্রাকটিভনেস, ইম্পালসিভনেস,
ফিয়ার অফ ওয়াটার, রানিং ওয়াটার, ঝর্নার ভয়, নদীর ঢেউয়ের ভয়, কল কল করে যেখানে জল পড়ছে সেখানের ভয়। সো ভায়োলেন্ট ম্যানিয়া, লস অফ সেলফ আইডেন্টিটি, ফিয়ার অফ ওয়াটার, স্পেশালি রানিং ওয়াটার। জলতঙ্ক একবার হয়ে গেলে ফিয়ার অফ ওয়াটার, কিন্তু যতদিন জলতঙ্ক হয়নি ফিয়ার অফ রানিং ওয়াটার, রাশ অফ ওয়াটার, ফ্লোয়িং ওয়াটার। আর রানিং ওয়াটার বা ফ্লোয়িং ওয়াটারে মাথা ঘোরে ফেরাম মেটালিকাম। সো ফিয়ার অফ ওয়াটার অর রানিং ওয়াটার, ভয় পায়, ভয় পায়। কিন্তু মনে রেখে দিও, মাথা ঘোরে দি মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ রানিং জল দেখলে, নদীর ঢেউ দেখলে, পুরীতে বেড়াতে গেলে টিকতে পারছে না, পুরীর পাশে যাওয়ার জন্যে তার হাজব্যান্ড বলছে আহা এইখানে একটু কাগজ পেতে বসবো, কিন্তু ওয়াইফ বলছে এই ঢেউ আমি তো সহ্য করতে পারি না, আমি এখানে বসতে পারবো না, গন্ডগোল বেঁধে গেল। সো রানিং ওয়াটার, ভার্টিগো, মাথা ঘোরে ফেরাম মেটালিকাম। আর ভয় পাই লাইসিন, নেভার ফরগেট ইন ইয়োর লাইফ। ভার্টিগো পেজ নাম্বার 106, ভার্টিগো লাস্ট পেজ, ভার্টিগো ওয়াটার ক্রসিং অর রানিং, আর্জেন্টা মেটালিকাম বেলেডোনা ফেরামেট হাইসোমাস সালফার। ওয়াটার ক্রসিং অর রানিং, ক্রসিং মানে সাঁকো ব্রিজ ট্রিজ হেঁটে যখন পার হচ্ছে গ্রামের দিকে টিকে, কিংবা রানিং। ভার্টিগো, ভার্টিগো, ভার্টিগো from running water or crossing water, pheromones or other drugs. And fear of running water, running water দেখলে খুব ভয় পায়। বের করো কেমস রেপার্টরি, ফিয়ার, ফিয়ার চ্যাপ্টার, ফিয়ার ওয়াটার, ওয়াটার, পেজ নাম্বার 48, পেজ নাম্বার 48, ফিয়ার অফ ওয়াটার। অনেকগুলো ওষুধের নাম আছে, ওখানে লিখতে হবে রানিং ওয়াটার only lysine and stramonium, running water, lysine and stramonium. So, and great apprehension, atanko, utkantha, and sex are increased সাংঘাতিক ভাবে, কিন্তু ডিসচার্জ চট করে বেরোয় না, ঘন্টার পর ঘন্টা সে মেলামেশা করতে পারে। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট মেন্টাল সিমটমস। নাও আদার ফিজিক্যাল জেনারেল সিমটমস। Physical generals. Acuteness of special senses. Acuteness of special senses. সমস্ত স্পেশাল সেন্সগুলো খুব অ্যাকিউট। কোথায় রান্না হচ্ছে কি, অলফ্যাকশন, কেউ দেখতে পাচ্ছে না, সে দেখতে পাচ্ছে। ভিশন, কোথায় বাজনা বাজছে, কই না তো, না শুনতে পাচ্ছি। হিয়ারিং, কি গরম, কই খুব একটা গরম নেই তো, না পাচ্ছি। হিট কোল্ড রিলেশন। সো স্পেশাল সেন্সেস অ্যাকিউট, তীব্র। গন্ধ তীব্র, কোনো জায়গা থেকে মাংস রান্না হচ্ছে, গন্ধ পাচ্ছে, মিউরিক অ্যাসিড। ভিশন অ্যাকিউট, বেলেডোনা। হিয়ারিং অ্যাকিউট, কার্বোনিমেলিস। বাট অল দ্য সেন্সেস আর অ্যাকিউট
লাইসিন। সো লিখতে হবে জেনারেটিস, জেনারেটিসে লিখতে হবে সেন্সেস অ্যাকিউট। নাও এক্সেসিভ ক্রেভিং ফর সল্ট, লবণ খেতে খুব ভালোবাসে। তাহলে এই অ্যাকিউটনেস অফ সেন্সেস কুকুরের মধ্যে পাওয়া যায়, সুখে সুখে সব বুঝতে পারে। অনেক দূরে একটা লোক যাচ্ছে দেখলে ঘেউ ঘেউ করে ওঠে। সো আমি বলেছিলাম কুকুরের সাথে অনেক সিমটমের মিল আছে। সো এক্সেসিভ ক্রেভিং ফর সল্ট, লবণ খেতে চাই খুব, লবণ খেতে খুব পছন্দ করে। ইট ইজ অ্যানাদার সিমটম অফ আওয়ার লাইসিন। বের করো স্টোমাক, ডিজায়ার সল্ট, সল্ট বলে কিছু নেই, সল্টি থিংস লেখা আছে, ওই একই ব্যাপার, ডিজায়ার সল্ট। পেজ নাম্বার 486, পেজ নাম্বার 486, ডিজায়ার ফর সল্ট। এখানে লাইসিন দেওয়া আছে, ওটাকে আন্ডারলাইন করতে হবে। সো ডিজায়ার ফর সল্ট, এক্সেসিভ ক্রেভিং ফর সল্ট। নেক্সট ইম্পর্টেন্ট ফিজিক্যাল জেনারেল, প্রফিউজ স্যালাইভেশন। কুকুরে দেখছো না লালা বেরোয়, একটু খাবার দেখালে তো আর রক্ষে নেই, লালা বেরোতে থাকে। কুকুরের লালা দিয়ে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হলো লাইসিন। কুকুরের লালা দিয়ে কুকুর কামড়ানোর যে ভয়াবহ রোগ জলাতঙ্কের প্রতিষেধক ওষুধ তৈরি হলো অ্যান্টি র্যাবিস সিরাম ARS। আর কুকুরের লালা নিয়ে নোবেল প্রাইজ পেয়ে গেল কে? কে পেল? কুকুরের লালা বেরোচ্ছে, এই দেখো বেরোচ্ছে, এই দেখো বেরোচ্ছে না, খালি এইটাই দেখিয়ে নোবেল প্রাইজ পেয়ে গেল। কে বলতে পারে? কুকুরের লালা দিয়ে ওষুধ তৈরি করলো হেরিং আর লাইসিন। কুকুরের লালা নিয়ে কুকুরে কামড়ানো জলাতঙ্কের প্রতিষেধক তৈরি করলো লুই পাস্তুর। আর কুকুরের লালা এই দেখো বেরোচ্ছে, এই দেখো বেরোচ্ছে না, কখন বেরোবে কখন বেরোবে না, এই থিওরির উপরে নোবেল প্রাইজ পেয়ে গেল কে? কেউ উত্তর দিতে পারলো না। এত লোক আছে, কেউ পারল না। টাইম দিলাম। সো প্রফিউজ স্যালাইভেশন, স্যালাইভেশন আমরা কোথায় পাই? মুখ দিয়ে লালা পড়ে, ঠোঁটের কোণ দিয়ে লালা গড়িয়ে গড়িয়ে আসে, ঘুমের মধ্যে প্রচুর লালা পড়ে, স্ট্রিঞ্জি আঠালো লালা, মাউথ স্যালাইভেশন। এটা দেখতে হয় মাউথ স্যালাইভেশন। বের করো মাউথ, মাউথ স্যালাইভেশন। At night, sleep during, স্যালাইভেশন আরম্ভ হয়েছে পেজ নাম্বার 417, স্যালাইভেশন। আর ডিউরিং স্লিপিং অ্যাট পেজ নাম্বার 418, সাব রুব্রিক স্লিপ ডিউরিং মার্কুরিয়াস ল্যাক্যানেনাম। ওখানে লাইসিন যোগ হবে ফার্স্ট গ্রেডে, লাইসিন প্রচুর লালা বেরোয়। So profuse salivation, excessive desire for salt, acuteness of the special senses, কনস্ট্যান্ট ডিজায়ার টু স্পিড, সবসময় থুতু ফেলার একটা অভ্যাস, সবসময় থুতু ফেলতে চাই, স্পিড ডিজায়ার টু। সো মাইন্ডে দেখতে হবে
Spit DGR2, lysine is an important symptom. Spit. Page number 82. Spits in faces of people, লোকের মুখে থুতু দেয়, কিন্তু আমাদের লোকের মুখে না দিক, এমনি ফেলে, তাই রুব্রিক হবে স্পিটস DGR2 লাইসিন। স্পিটস DGR2 থুতু খালি ফেলে, সিনা অ্যান্ড লাইসিন। So spits DGR2. Delayed healing of wound. Delayed healing of wound. ঘা শুকাতে দেরি হয়, ঘা শুকাতে দেরি হয়। Delayed healing of wound. Lysine is also very important medicine for delayed healing of wound. ঘা শুকাতে চায় না, like Suriname, like petroleum, like graphitis, Silesia, etc. Delayed healing of wound. So go to the genetics. Go to the genetics. একদম লাস্ট, কেন্টের রেপার্টরি লাস্ট পেজ, একেবারে লাস্ট পেজ চলে যাও। wound. wound heal slow too. wounds heal slow too. ঘা পাঁচড়া কাটা খুব আস্তে আস্তে শুকায়, ওখানে যোগ করতে হবে লাইসিন। সো ডিলেড হিলিং অফ wound. তাহলে আমরা লাইসিন জেনারেল সিমটম কী পেলাম? আমরা জানলাম যে মেন্টাল সিমটম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্টাল সিমটমের মধ্যে ডিস্ট্রাকটিভনেস, মারবে, ধরবে, কাটবে, ছিঁড়বে, জিনিস ভাঙবে। মেন্টাল সিমটমসের মধ্যে ফিয়ার অফ ওয়াটার, স্পেশালি রানিং ওয়াটার, ভেরি মাচ ইম্পালসিভ, লস অফ সেলফ আইডেন্টিটি, নিজের অস্তিত্ব বিকিয়ে ফেলে, হারিয়ে যায়, লাইসোফোবিয়া, ফিয়ার টু বিকামিং ম্যাড, গ্রেট অ্যাপ্রিহেনশন, অ্যান্টিসিপেশন, কোথাও যেতে গেলে, কোনো কাজ করতে গেলে আশঙ্কা আর উদ্বেগে জীবন ভরমুখ হয়ে যায়, আশঙ্কার উৎকণ্ঠায় জীবন ভরপুর হয়ে যায়। সিভিয়ার এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার বাট নো ডিসচার্জ অফ সিমেন। ফিজিক্যাল জেনারেল সিমটমসের মধ্যে পেলাম। আর মেন্টাল আরেকটা সিমটম কি? হঠাৎ হঠাৎ খারাপ চিন্তা মাথার মধ্যে ঢোকে, নোংরা বাজে চিন্তা, ওর মুখে প্রস্রাব করে দিই, ওই ঠাকুরের মন্ডুটা ভেঙে দিই, বাচ্চাটাকে এখানে আগুনে ফেলে দিই। সো অ্যাকিউটনেস অফ দ্য স্পেশাল সেন্সেস, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এসব খুব বেশি হয়। প্রফিউজ সালাইভেশন, প্রচুর লালা পড়ে, থুতু যেখানে সেখানে দেওয়ার ইচ্ছা লোকের গায়ে বা যেখানে ফেলার ইচ্ছা বেশি, আর ঘা শুকাতে চায় না চট করে। যা ভাবি তা হয় না, এসব ওষুধ গুছিয়ে পড়াতে অনেক সময় লাগবে। তাই আমি ঠিক করলাম আগামীকাল যদি সম্ভব হয় বা পরশু দিন হয়, লাইসিনটা শেষ করে দেবো পার্টিকুলার সিমটমসগুলো দিয়ে। আর ওই যে নোজট, কোভিড নোজট করে দেয় কি না সে ব্যাপারে তাহলে আগামীকাল বা পরশু দিন আলোচনা করব। যদি আগামীকাল করতে পারি তাহলে আমি জানিয়ে দেবো। এখন খুবই টায়ার্ড লাগছে। আজ তাহলে এই মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল পর্যন্ত লাইসিনের থাক। কারো কোনো প্রশ্ন থাকলে লাইসিনের উপরে লিখে রাখবেন, আমি পোস্ট দিচ্ছি। সো গুড নাইট অল অফ ইউ।